জোনাকিরা বন্ধু হয়ে রাত্রিবেলা জ্বালালো বাতি। আমি বন্ধু তা চাই কায় মনে, তাই দুহাত পাতি। তুমি কি বাস্তবে আর এই আম্মিটার বন্ধু হবে? 3 লাইন গান কবিতার ছন্দে শুনে থমকে গেল সারিকা। আদিত্য এখনও ওর দিকে হাত বাড়িয়ে আছে। সারিকা হাতটা ধরতে গিয়েও থমকে যায়। মনে পড়ে যায় 20 বছরের সেই বিশ্বাসঘাতকতা বান্ধবীটাকে, যাকে সে কয়েক মিনিট আগে অন্যায়ের শাস্তি দিয়েছে। আদিত্য সারিকার মনের অবস্থা বুঝতে পারে। ম্যাডাম, এত ভাবার কিছু হয়নি। আমি জাস্ট কথার কথা বললাম। আপনার দাদার কাছে গিয়ে বসুন, আমি অর্ডার দিয়ে আসছি। আদিত্য ওখান থেকে চলে যায়, কারণ সারিকার মনের অবস্থা খুব ভালো করে বুঝতে পেরেছে। তাই এখন নতুনভাবে কোনো বন্ধু বানানো সারিকার পক্ষে সম্ভব না। তাই কথাটা এড়িয়ে গেল। আদিত্য চলে যেতে সারিকাও গিয়ে বসলো রূপার পাশে। রূপার হাতটা ধরলো সারিকা। থ্যাংক ইউ। এটা কিন্তু অন্যায় ছোট পিসি। তুমি আমাকে বার্থডে থ্যাংক ইউ বলেছিস, এর পরিবর্তে যদি বলতিস বিরিয়ানি খাওয়াবি তাহলে ঠিক ছিল। রূপার কথা শুনে সবাই হেসে ফেলল। তবে মানিক রূপাকে ধমকালো, ছোট পিসি এখন কোথায় পয়সা পাবে? ওর হয়ে আমি তোকে বিরিয়ানি খাওয়াচ্ছি। আমার কাছে কিছু টাকা আছে বর্দা। আমার ভাইজিকে এতগুলো বছর পর আমার কাছে একটা আবদার করেছে, আর আমি সেটা রাখতে পারবো না? এতটা খারাপ দিন আসেনি আমার। কিন্তু সারা, তোর তো এখন টাকার প্রয়োজন। আমার জন্য তো তোমরা আছো বর্দা। যতদিন না আমি রোজগারের একটা রাস্তা খুঁজে পাচ্ছি, ততদিন কি তোমরা আমাকে আর আমার সন্তানকে দেখবে না? ধুর পাগলি, তুই আমাদের বোন, আর ভগবানের কৃপায় বোন আর ভাগনা ভাগ্নি দেখার সামর্থ্য আমাদের আছে। ওদের কথাবার্তার মাঝে আদিত্য এসে বসে ওদের কাছে। সেই সময় আদিত্যর ফোন বেজে ওঠে। ও দেখে অভিক ফোন করেছে। ফোনটা রিসিভ করে, হ্যাঁ অভিক বল। একটা হেল্প করতে পারবে আদিত্যদা? এরকম বলছিস কেন? বল কি হেল্প। কলকাতা যখন এসেছি তাই ভাবছি ছোটদিকে একবার ওর ডাক্তারে দেখিয়ে নিয়ে বাড়ি ফিরবো। তুমি রূপা আর দাদাকে ওই গাড়ি করে বাড়ি চলে যেতে বলো, আর তুমি ছোটদিকে নিয়ে একটা ট্যাক্সি করে চলে আসো। আমি এখন সায়ন ব্যানার্জির চেম্বারে সামনেই রয়েছি। লোকেশনটা সেন্ড করে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, তুমি নামটা লিখিয়ে রাখো, আমরা যাচ্ছি। আদিত্য ফোনটা নামিয়ে রাখতেই প্রশ্ন করলো সারিকা, অভি কি বলল? আর কিসের নাম লেখা? কোথায় যাব আমরা? সারিকাকে একটু চিন্তিত দেখে হেসে ফেললো আদিত্য। অভি বলল আপনাকে একবার ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবে, তাই বলল রূপা আর দাদাকে গাড়ি করে বাড়ি চলে যেতে, আর আপনার সাম আমার সঙ্গে যেতে। ও ডাক্তার সায়ন ব্যানার্জির চেম্বারে ওয়েট করছে। ডাক্তারের চেম্বারে বসে আছে সারিকা আর অভিক। আগে এরবারে টেস্টগুলো করতে এসেছিল, সেই রিপোর্টগুলো মনোযোগ দিয়ে দেখছেন ডাক্তার। দেখা শেষ করে বললো, আপনার থাইরয়েড লেভেল একটু হাই আছে, কম পাওয়ারের কিছু ওষুধ দেবো, ওগুলো খাবেন। ডক্টর এতক্ষণ সারিকার পাশে বসে থাকা অভিকের দিকে খেয়াল করলো। তারপর সারিকাকে বললো, আপনার হাজব্যান্ড? না, আমার ভাই হয়। আর আমার হাজব্যান্ড নাই, আমার ডিভোর্স হয়ে গেছে আপাতত। আমি একজন সিঙ্গেল মাদার। ডাক্তার অনেকটা অবাক হলেন, ওনার মুখে সেটা ফুটে উঠল। মুখ ফুটে কিছু বললেন না। এই বিষয়ে আপনার ওয়েট খুব কম, খাওয়া দাওয়া করুন বেবি বেশি করে, নইলে বেবি গ্রোথ হবে না। আর নেক্সট যদি চেক আপে আসেন, একটা আলট্রাসোনোগ্রাফি করিয়ে আসবেন। এই দিন দশেকের মতো না, সর্দি খুব বমি হচ্ছে, যার ফলে কিছুই খেতে পারছে না। এটার কি কোনো মেডিসিন আছে ডাক্তারবাবু? ডাক্তার প্রেসক্রিপশন প্যাডে খসখস করে কলম চালানো, তারপর সেটা ছিঁড়ে অভিককে হাতে দিলেন। এগুলো আপাতত খাবেন। আচ্ছা অভিসারিকা দেবী, এটা তো 18 সপ্তাহ চলছে, বেবির মুভমেন্ট বুঝতে পারছেন? শাড়িকে চিন্তিত হয়ে না সূচক মাথা নাড়ে। না ডাক্তারবাবু, আমি সেরকম কিছু অনুভব করিনি। এখনও আমার বেবি ঠিক আছে তো, চিন্তা করবেন না। ও 2 সপ্তাহ ওয়েট করুন, আর বেশি করে পুষ্টিকর খাওয়া দাওয়া করুন, আর বেশি করে জল খান। আশা করি বেবির মুভমেন্ট বুঝতে পাবেন। সারিকা আর অভিক ডাক্তারের চেম্বার থেকে বের হতে দেখে বাইরের বেঞ্চে আদিত্য ওদের জন্য অপেক্ষা করছে। তাই ওরা দুজনে আদিত্যর কাছে গেল। সর্দি, তুই একটু আদিত্যদার কাছে গিয়ে দাঁড়া, আমি ফার্মেসি থেকে আসছি। অভিক সারিকাকে আদিত্যর কাছে রেখে চলে গেল। সারিকা আদিত্যর থেকে দূরত্ব বজায় রেখে বেঞ্চিতে বসলো। 2 হাত দিয়ে মাথা চেপে ধরলো। তাতে আদিত্য একটু ভয় পেল। সারিকার কাছে সামান্য এসে বলল, এনিথিং রং সারিকা দেবী? আপনার কি শরীর খারাপ করছে? সারিকা মাথা তুলে তাকালো আদিত্যর দিকে। চিন্তিত হবেন না, আমি একদম ঠিক আছি। শুধু আজকে সারাদিন ঘুমানো নেই তো, তাই মাথাটা একটু ধরেছে। আদিত্য নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে সারিকাকে দেয়, জল খান। সারিকা জানে এখন ওর জল খাওয়াটা কতটা প্রয়োজন, তাই আদিত্যর হাত থেকে বোতলটা নিয়ে ঢকঢক করে অর্ধেক জল শেষ করে ফেললো। তারপর বোতলটা আদিত্যকে ফিরিয়ে দিল। আদিত্য, আমাদের ঝাড়গ্রাম যেতে কতক্ষণ লাগবে? আদিত্য হাতের ঘড়িটা দেখলো, 4:47। রাত হয়ে যাবে, জ্যাম না থাকলে মোটামুটি 9টা বাজবে, আর জ্যাম থাকলে আরও রাত হবে। জানেন তো কলকাতার রাস্তা সম্পর্কে। দাদারা তো গাড়িতে চলে গেল, আমরা কি বাসে যাব? মাথা খারাপ, এই অবস্থায় আপনাকে বাসে জার্নি করাবো আমি? আমার বন্ধু ওর কারটা নিয়ে গেছে, ওটাতেই যাব আমরা।
ওদের কথার মাঝে অভিক হাতে অনেকগুলো মেডিসিন নিয়ে ওদের কাছে আসে। মেডিসিনগুলো সারিকার দিকে এগিয়ে দেয়। সর্দি, এগুলো ব্যাগে ভরে নেয়। সারিকা ওষুধগুলো নিজের ব্যাগে ভরে নিল, তারপর ওই স্থান ত্যাগ করলো। ক্লান্ত শরীরটা এলিয়ে দিল সারিকা বিছানার মধ্যে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। সামনে দাঁড়ানো ছোট বৌদির কর্কশ শব্দে সমস্ত ক্লান্তি কেটে গেল ওর। কী হয়েছে ছোট বৌদি, কিছু বলবে? নিজের দোষে নিজের সংসার খেয়ে এখন আমার বোনটাকে জেলে পাঠিয়েছো তুমি? কি করে পারলে গো ওর সাথে এমনটা করলে? সারিকা শোয়া থেকে উঠে বসলো। ছোট বৌদির কথা শুনে খুব একটা বিরক্ত লাগছে না। একটু বিশ্রাম নেবে বলে খাওয়া দাওয়া করে একেবারে নিজের ঘরে চলে এসেছে, আর এখনই এরকম সমস্যা। আমি টায়ার্ড বৌদি, এখন যাও, তোমার সাথে কাল সকালে কথা বলবো। দেবপর্ণা যেন আরও রেগে গেল, তেড়ে এলো সারিকার দিকে। টায়ার্ড বললে তো হবে না সারিকা, তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি দেবুকে কেন জেলে পাঠালে? দেখো বৌদি, সারাদিন জার্নি করছি, একটু রেস্ট পাইনি। এই সময়টা আমার আর আমার সন্তানের বিশ্রামের প্রয়োজন। প্লিজ যাও। সন্তান? তোমার বড় তো বছরখানেক আগে দেবুর দিকে মন ঘুরছিল, তাহলে কি এই সন্তান আদৌ আবিরের? ছোট বৌদি বিছানা থেকে নেমে দেবপর্ণার সামনে দাঁড়িয়ে সারিকা, আমাকে যত ইচ্ছা অপমান করো, আমি শুনে নেব, কিন্তু তুমি যদি আমার সন্তানের নামে আর একটা খারাপ বলো তাহলে ভুলে যাব তুমি আমার ছোটদাদার বউ। অনেক করেছি ভালো মানুষে, আর না। তুমি এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আমাকে কম কথা শোনাওনি। আমার আড়ালে বড় জেঠির সাথে আমাকে নিয়ে অনেক সলা পরামর্শ করেছিল, যা আমার কোনোটাই অজানা নাই। তাই বলছি, মুখ খুলতে বাধ্য করো না। আমাকে হুমকি দিচ্ছ তুমি? দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি আমি। এই বাড়িতে কী করে টিকে থাকো সেটা আমি দেখে নেব। সারিকা হাসলো। আমার বাড়িতে আমি টিকে থাকবো কেন? আমি আমার অধিকারে থাকবো, যেখানে আমার থাকা নিয়ে আমার নিজের বৌদির কোনো আপত্তি নেই, সেখানে তোমার এত কিসের আপত্তি? নিজের পরে ভাবতে শিখে গেছো? আমাদের এই যৌথ পরিবারে কোনো নিজের পরে নেই সারিকা, আমাকে ভাবতে বাধ্য করছো তুমি। আমি বড়দা ছোটদা বড় বৌদি তোমাকে নিজের বলেই ভেবেছি এতদিন, কিন্তু এখন দেখছি বড়দা ছোটদা বড় বৌদি আমার নিজের হলো, তুমি আমার নিজের না। এখন প্লিজ যাও এখান থেকে। দেবপর্ণা আর দাঁড়ালো না, হনহন করে বেরিয়ে গেল সারিকার ঘর থেকে। পদ্ম আজ মায়ের সাথে মামাবাড়ি গেছে, তাই সারিকাকে একাকী থাকতে হবে। দরজার চিটকিনি তুলে উঠে বালিশ রাখলো সারিকা। ঘুম এলো না, শুধু ভেসে আসছে আবিরের সাথে কাটানো 10 বছরের প্রতিটা মুহূর্ত। ওদের প্রথম দেখার প্রপোজ, পালিয়ে বিয়ে করা, ফুলসজ্জার রাত, সবগুলো যেন এখন জীবন্ত হয়ে আসছে সারিকার সামনে। ফোনটা বেজে উঠলো ওর হাতে, নিয়ে আননোন নাম্বার দেখে শোয়া থেকে উঠে বসলো সারিকা। হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে ভেসে আসলো একটা মিষ্টি মহিলার কণ্ঠ। সর্দি ভাই, আমি অহনা। কয়েক সেকেন্ডের স্মৃতিচারণে অহনার মুখটা ভেসে উঠল সারিকার মানসপটে। ও অহনা, বলো। কংগ্রাচুলেশন জানাতে ফোন করলাম। অভি বলল কেসটা নাকি আপনিই জিতেছেন। এ অহনা, শোনো না প্লিজ, আপনি আজ্ঞে করো না। নিজেকে কেমন বয়স্ক বয়স্ক মনে হয়। ঠিক আছে, সে না হয় বললাম না, একটা কথা বলবো সর্দি ভাই? বলো। তুমি দাদাভাইকে একদম চিনতেই পারোনি। সারিকা ভুরু কুচকে অহনার কথায় ঠিকঠাক বোধগম্য হলো না বিষয়টা ওর। মানে 2011 সালে 11 ক্লাস শেষ করে 12 ক্লাসে উঠেছো। তোমাদের বাড়িতে তোমার দেখাশোনা শুরু। তোমার প্রথম সম্বন্ধ হয়েছিল দাদাভাইয়ের সাথে। তারপর তুমি পড়াশোনা করবে বলে বিয়েটা করতে চাইলে না। সারিকা পিছিয়ে গেল। আজ থেকে প্রায় 13-14 বছর আগে তখন আবিরের সাথে পরিচয় হয়নি। যৌথ পরিবারে থাকার দরুন সবাই বাড়ির ছোটো মেয়ের বিয়ে নিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করলো। সারিকার অজান্তে ওকে দেখতে চলে এলো। অল্প বয়সী সারিকা গহনা পরে বসলো পাত্রপক্ষের সামনে। পাত্র ওকালতি পড়া শেষ করে সবেমাত্র প্র্যাকটিস শুরু করেছি। সারিকা সরাসরি সবাইকে জানিয়ে দেয় নিজের পড়াশোনায় বিসর্জন দিয়ে ও বিয়ে করতে পারবে না। কী গো, কোথায় হারিয়ে গেলে? অহনার কথায় ধ্যান ভাঙল সারিকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তার মানে আদিত্যবাবুই হলো সেই পাত্র। এ বাবা, আমি চিনতে পারিনি। জানো সর্দি, দাদাভাই সেই দিন থেকে তোমাকে ভা কথাটা বলতে গিয়ে জড়িয়ে গেল অহনা, কারণ ততক্ষণে আদিত্য ওর মুখ চেপে ধরেছে। ফোনটা কেড়ে নেয় অহনার থেকে, তারপর স্পিকার চাপা দিয়ে অহনাকে বলে, মাথা খারাপ নাকি তোর? এমন এখন কেউ বলে ওনাকে? একই মেয়েটার মন মেজাজ ভালো নেই, আমার জন্য জল নিয়ে আয়। অহনা রুম থেকে চলে গেলে আদিত্য ফোনটা কানে নেয়। সারিকা ততক্ষণে প্রায় 25 বার হ্যালো হ্যালো বলে গেছে। হ্যালো সারিকা দেবী, আমি আদিত্য বলছি। অহনা কোথায় গেল? ও কী যেন একটা বলতে গিয়েও থেমে গেল। ওর কথা ছাড়েন তো, কখন কী বলে ঠিক নেই। কি বলেছিল এখন আপনাকে? আপনার সাথে যে আমার বিয়ের সম্বন্ধ হয়েছিল একসময়, সে কথা বলেছিল। আমি তো আপনাকে চিনতেই পারিনি। আদিত্য কপাল চাপ রাখলো বোনের কাণ্ড কারখানা দেখে। আর কিছু বলেছে? না তো। আচ্ছা আদিত্যবাবু, একটা কথা খুব জানতে ইচ্ছে করে। বলুন। 14 বছর আগে আপনার বিয়ের জন্য দেখাশুনো করে হয়েছিল, তাহলে এখনও বিয়ে করেননি কেন?
শরৎ হিমের পরশ লেগেছে হওয়ার পরে সকালবেলা ঘাসের আগায় শিশির রেখা জড়ে। সময় প্রবহমান গ্রীষ্ম বর্ষা দুটো ঋতু পেরিয়ে বাংলায় এখন পুজোর আমেজ। আকাশে সাদা মেঘের আলোয় ভেলা শরৎ যেন নিজের মতো করে সেজে উঠেছে। টেলিভিশনে মহালয় বিজ্ঞাপন প্রায় দেখা যায়। 5টা মাস পেরিয়ে গেছে, সারিকা এখন ভরা মাস। সে আর আগের সারিকা নেই। সেই রুগ্ন সূক্ষ্ম জীর্ণ মেয়েটা আজ মাতৃত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। শরীরে দুটো প্রাণ যে বেড়ে উঠেছে তার। শরীরের কোনায় কোনায় মেয়েদের বিচরণ। উঠতে বসতে কষ্ট হয়। আদিত্যর সাথে সম্পর্কটা আগের তুলনায় একটু ভালো হয়েছে। সেদিনের সেই প্রশ্নের উত্তর আজও দিতে পারেনি আদিত্য। এই নিয়ে কথা উঠলে খুব সচেতনার সাথে এড়িয়ে যায় ও। সামনের মাঘ মাসে বিয়ের কথাবার্তা চলছে অভিকা রহনার সঙ্গে। জোর কদমে রূপার পাত্র দেখা। আজ সারিকার 9 মাসের স্বাদের অনুষ্ঠান। আর মাত্র কয়েকদিনে মধ্যে ভূমিষ্ঠ হবে সারিকার 2 কলিজার টুকরো। বৌমা, আজ অনেকগুলো দিন পর এই ডাকটা শুনল সারিকা। অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে বিছানায় বসে বসে ফোনে ভিডিও দেখছিল। আর এর মধ্যে কখন যে গায়ত্রী দেবী ওর সামনে এসে দাঁড়িয়েছে সেটা বুঝতেই পারেনি সারিকা। মা, সারিকা বিছানা থেকে নামতে গেলে বাধা দেয় গায়ত্রী দেবী। বিছানার উপর পাশে সারিকার মুখোমুখি হয়ে বসেন। কেমন আছো বৌমা? সারিকা এক গাল হেসে ওঠে। আগের থেকে আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ওর। ফোলা ফোলা গালের হাসিটা যেন মন কেড়ে নিল দরজার পাশ থেকে সরে যাওয়া এক পুরুষের। সারিকা একটু দেখেও না দেখার ভান করে গায়ত্রী দেবীকে উত্তর দিল, আগের থেকে অনেক ভালো মা। আমার সন্তানরা আমাকে অনেক ভালো রেখেছে। গায়ত্রী দেবী আঁচলের কোনা দিয়ে চোখ মুছলেন। আজ এই অনুষ্ঠানটা আমার বাড়িতে হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো। সারিকা গায়ত্রী দেবীর হাতটা ধরলেন। কাঁদবেন না মা, শুধু মনে রাখবেন ভাগ্যের এই পরিহাস। আপনার এই মেয়েটা আজ সুখের মুখ দেখেছে। সে অনেক ভালো আছে মা। আমার নাতি বা নাতনিদের একবার ওদের বাড়িতে ঘুরতে নিয়ে যাবো মা। না মা, আমার সন্তানের বাড়ি তো এটাই, যেখানে ওদের মা থাকে। আমি আর অতীতে ফিরে যেতে চাই না মা। যাই হোক, অন্ত কোথায়? অন্ত আর জামাই নিচে আছে। অন্তরার বিয়ে হয়ে গেছে আগে ঠিক করা রাখা সেই তারিখে। সেই পাত্রের সাথে শুধু ধুমধাম হয়নি বিয়েটা, মন্দিরে গায়ত্রী দেবীর উপস্থিতিতে দুটো ভালোবাসা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। বাড়ির অমতে বিয়ে করায় পঙ্কজ এখনও বাবার বাড়ি থেকে বিতাড়িত। শ্বশুর বাড়িতে ঘরজামাই হয়ে আছে। ওদের কথার মাঝে রূপা আর পদ্ম এলো সারিকাকে নিচে যাওয়ার জন্য। এ বাবা ছোটো পিসি, তোর তো চুলে ঘেটে গেছে, দাঁড়া আমি ঠিক করেই। রূপা সারিকাকে আবার ভালোভাবে গুছিয়ে সাজাতে লাগলো। ততক্ষণে গায়ত্রী দেবী ঘর থেকে চলে গেছে। ছোটো পিসিমণি, তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। সারিকা হাসলো। পদ্মের ঘাড়ে হাত রেখে বলে, তাই নাকি? আগের থেকে কত মোটা হয়ে গেছি, আর তুই বলছিস আমি সুন্দর হয়ে গেছি? মোটা হওয়ার পরেই তো তোমাকে দেখতে ভালো লাগছে তোমায়। হঠাৎ সারিকার আনন্দ কিছুটা দুঃখে পরিণত হলো। রূপা তার সেজো কাকিমা আনতে গেছে। দেবপর্ণার কথা শুনে বেশ রাগ হলো রূপার। তুই আর সেজো কাকিমার কথা বলিস না তো। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? তোর ক্ষতি করার কম চেষ্টা করেনি। সিঁড়িতে তেল ফেলে রাখা, বাথরুমে শ্যাম্পুর ফেনা করে রাখা, এমনকি তোকে আনারসের জুসও খাওয়াতে গিয়েছিল। সেজো কাকাই তাড়িয়ে দিয়েছিল, ভালো করেছে। নাহলে তোকে শান্তিতে বাঁচতে দিত না সেজো কাকিমা। ওরকম বলতে নেই রূপা, সেজো কাকিমা তোমার গুরুজন হয়, এভাবে বলো না। ছাড় দাও তো সাজ্জাত সেজো কাকিমার কথা। চলো উঠোনে চলো, সবাই অপেক্ষা করছে, আসতে পারি? রূপা, সারিকা, পদ্ম সবাই দরজার দিকে তাকিয়ে দেখে আদিত্য দাঁড়িয়েছে। সারিকা হাসে আদিত্যকে থেকে। রূপে এগিয়ে যায় আদিত্যর কাছে। এসো আদিদা, এসো। রূপার পেছন পেছন আদিত্য ঘরে ঢুকে সারিকার সামনে এসে আপাতমস্তক দেখে টুইন বেবি থাকায় পেটটা স্বাভাবিকের তুলনায় বেশি ফুলে উঠছে। ভালো আছেন? আর জুনিয়ররা কেমন আছেন? জুনিয়ররা খুব ভালো আছেন আদিত্যবাবু। তা আজকে জুনিয়রদের আদিত্য আঙ্কেল তাদের জন্য চকলেট আনতে ভুলে গেছেন? আদিত্য শব্দ করে হাসলেন। 2 প্যাকেট থেকে 2 ডেয়ারি মিল্ক বের করে সারিকার হাতে ধরলেন। জুনিয়রদের আঙ্কেল কখনো তাদের ভুলে যায় না, তবে তাদের নাম করে যে তাদের মায়ের আবদারটা দিন দিন বেড়েই চলছে সেটা কি তারা জানেন? সব জানে তারা, কারণ তাদের আবদার তাদেরই। তারা পৃথিবীতে এসেই কিন্তু তাদের আন্টিকে দেখতে চায়। আমাদেরকে বলছে। থমকে গেল আদিত্য। সারিকা এই মুহূর্তে ঠিক কী চলছে তাই ক্রমশ বোঝা দায় হয়ে পড়েছে। এই আবদারটা ও প্রায় 3 দিন ধরে শুনছে সারিকার কাছে, কিন্তু ওর পক্ষে সারিকার এই আবদার রাখা সম্ভব নয়। তাই প্রতিবার কথা এড়িয়ে যায়। জুনিয়র বোঝে ওদের আঙ্কেল তার ছোট ভাই বোনদের বিয়ে না দিয়ে বিয়ে করবে না। অহনার বিয়ে তো এই বছরে হয়ে যাচ্ছে। এবার তাহলে ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করুন। আপনি বড্ড বেশি কথা বলছেন সারিকা দেবী। যান, উঠুন যান, সবাই ওয়েট করছে আপনার জন্য। এই রূপাপদ্ম, ওনাকে নিয়ে যাও তো। আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন আদিত্যবাবু। আপনার প্রশ্নের কোনো উত্তর যে আমার কাছে নেই সারিকা দেবী, তাহলে কিভাবে বলি বলুন তো? সারিকা কিছু বলার আগে ওর ডাক পড়ে, তাই রূপা আর পদ্ম
সাথে চলে যায় সারিকা। সারিকা যাওয়ার পানে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আদিত্য। দীর্ঘ 14 বছর আগে এই মানুষটার মনটা কোনো এক মায়াবিনী নারী চুরি করে নিয়েছে, আর তো ফিরিয়ে আনা যাবে না সেটা। সরকারি হাসপাতালে বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে সারিকা। স্বাদের অনুষ্ঠান ভালোভাবে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু ঋণের জমে আসতে শাড়ির আঁচল জড়িয়ে একটা বড় থামে ধাক্কা খায়। তারপর থেকে পেটের যন্ত্রণা ক্রমশ বেড়েই চলেছে। আদিত্য অভিক তাড়াহুড়ো করে মধ্যে একটা ঝাড়গ্রামে একটা সরকারি হাসপাতালে নিয়ে এসেছে সারিকাকে, কিন্তু প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এরপরে হয়ে গেছে, তবু কোনো ডাক্তার আসেনি সারিকাকে দেখতে। বাধ্য হয়ে আদিত্য ছোট ডাক্তার ওয়ার্ডে। আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ডাক্তার হয়েছেন কী করতে? লাইসেন্স বাতিল করে বসে বসে ফোনে ভিডিও দেখেন। ওইদিকে একটা মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আর আপনারা এখানে বসে ফোনে ভিডিও দেখছেন। একজন ডাক্তার ফোন রেখে আদিত্যর কাছে উঠে এলেন। হে মিস্টার, কে আপনি? এভাবে পারমিশন ছাড়া এখানে ঢুকলেন কি করে? আদিত্য ডাক্তারের জামার কলার ধরলেন। সারিকা আর বাচ্চাদের যদি কিছু হয়ে যায়, আমি আপনাদের প্রত্যেকের নাম কেস করব। এই হসপিটাল কি করে বন্ধ করতে হয় আমি জানি। আপনি কি আমাদেরকে হুমকি দিচ্ছেন? কে মশাই আপনি? অ্যাডভোকেট আদিত্য সরকার, আর যা ট্রিটমেন্ট করছেন না তার দাদা পুলিশের কর্মকর্তা। ডাক্তারগুলো খানিকটা হলেও ভয় পেয়ে গেল। তারপর আদিত্য পিছন পিছন চলে আসে কেবিনে। অবশ শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে সারিকা। অ্যানথেসিয়ার কারণে শরীরে কোনো ব্যথাই বুঝতে পারছে না। অঞ্জনা দেবী মেয়ের পাশে টুলে বসলেন, যত্ন সহকারে হাত বুলিয়ে সারিকার মাথায়। এখন কেমন আছিস মা? ভালো। আমার মেয়েরা কই মা? সারিকার বড় বৌদি ওর ছোট মেয়েকে নিয়ে ওর কাছে এলো। সারিকা হালকা মাথা তুলে মেয়েটার মুখ দেখে আনন্দে কেঁদে পড়ল। ওকে আমার কাছে দাও না বড় বৌদি। সোনালি ছোট পুচকিটাকে সারিকার কোলে ঘেঁষে শুইয়ে দেয়। সারিকা মেয়ের মাথায় আস্তে করে হাত বুলিয়ে দেয়। মেয়েটাও মায়ের স্পর্শে পেয়ে ডাগর ডাগর চোখে সারিকার দিকে তাকালো। আর একজন আদিত্য অপটুত হাতে সারিকার বড় মেয়েকে জড়িয়ে রেখেছে। সারিকার কাছে এসে দুই বোনকে পাশাপাশি শুইয়ে দেয়। জুনিয়র কিন্তু একদম মায়ের মতো দেখতে হচ্ছে। আশ্বিনের শারদ প্রভাতে দুজন মা দুর্গার আগমন হয়েছে আপনাদের বাড়িতে। সারিকা মাথা উঁচু করে তার দুই কলিজার টুকরোকে ভালোভাবে দেখলো। একদম একই দুজনকে দেখতে, চেনা বড় কঠিন হয়ে পড়বে পরে। মা দেখো, ওদের দুজনকে একই দেখতে, আমি চিনব কী করে ওদের? সারিকার প্রশ্ন শুনলে হাসলো সবাই। আদিত্য সারিকার বড় মেয়েটাকে একটু সাইড করে শোয়ালো। দেখুন, ওর কানের কাছে একটা লাল তিল আছে, ছোটোর নেই সেটা। আপনিও সেটা খেয়াল করে ফেলেছেন আদিত্যবাবু? আপনি বড্ড বেশি কথা বলছেন সারিকা, এবার একটু রেস্ট নিন তো। সারিকা মেয়েদের মুখের দিকে তাকিয়ে রইল। সেটা দেখে উপস্থিত সবাই খুশি হলো খুব। হসপিটালে একজন বেবি কাউকে থাকতে দেবে না, তাই ঠিক হলো সোনালী সরকারের কাছে থাকবে। অঞ্জনা দেবী অভিক আর আদিত্যর সঙ্গে বাড়ি ফিরে যাবে, আর গায়ত্রী দেবী একেবারে কলকাতা ফিরে যাবে। সারিকা আর 2 দিন রাখবে হসপিটালে। সোনালী কাল সারা রাত ছিল, ওই সকাল সকাল ওর মেজদা আর মেজ বৌদি চলে এসেছে। সোনালী প্রতীকের সঙ্গে ফিরে যাবে, আর বিশাখা আজ থাকবে। মেয়েদের কী নাম রাখলে ভাবলে? মেয়েরা আমার কোলে আলো করে এসেছে মা দুর্গার আগমনে, তাই আমার মেয়েদের নাম হবে একজনের ঐশিনী আর একজনের সর্বাণী। বাহ, নামগুলো তো বেশ সুন্দর। তাহলে আমার বড় ভাগ্নির নাম ঐশিনী আর ছোটো ভাগ্নির নাম সর্বাণী। সারিকা কোলের দুপাশে থাকা 2 মেয়ের কপালে চুম্বন করলো সারিকা। মায়ের স্পর্শ পেতেই নড়ে চড়ে উঠল দুজন। আমার ঐশিনী আর আমার সর্বাণী, আসতে পারি? দরজার দিকে তাকাতে সারিকা দেখলো আদিত্যর হাতে 2টো প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। সামান্য এসে আদিত্য সারিকার কাছে গেল। কি করছে আমার জুনিয়ররা? ওই ঐশানী আর সর্বাণী এখন মায়ের কোলে লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে আছে। নামগুলো শুনে আদিত্য ভ্রু কুঁচকাল। নামও রেখে ফেললেন? আমি যে কাল সারা রাত ধরে নাম পছন্দ করলাম, সেগুলোর কী হবে? শুনি আপনার পছন্দ করা নামগুলো। হাসি আর খুশি। তৎক্ষণাৎ সারিকা কোলে থাকা 2 খুদেকে ফোকলা মুখে হেসে ফেলল। মেয়েদের হাসি দেখে সারিকা শরীরের সব যন্ত্রণা ভুলে গেল। দেখেছেন আদিত্যবাবু, আপনার জুনিয়র আপনার দেওয়া নাম শুনে কেমন হেসে ফেলল। তার মানে আপনার নামগুলো ওদের খুব পছন্দ হয়েছিল। অফিসিয়ালি নামের পাশাপাশি ওদের সবাই হাসি আর খুশি বলে ডাকবে। সারিকার খুশিতে আদিত্য আনন্দ পেল। হাসি আর খুশি যেন ওর জীবনে আবার হাসি খুশি ফিরিয়ে এনেছে। আপনি এখন কেমন আছেন? সন্তানদের মুখের দিকে তাকিয়ে কি কেউ খারাপ থাকতে পারে মিস্টার সরকার? ছোট্ট হাসি আর খুশিকে বরণ করবে চক্রবর্তী বাড়ির প্রত্যেক সদস্য। বাড়ির প্রধান দরজা অপেক্ষারত বাড়ির উঠোন আর সারিকার রুমটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। হসপিটাল থেকে সারিকা হাসি খুশিকে আনতে গেছে রূপা, সোনালী আর বিশাখার সঙ্গে গেছে অভিক আর সৌভিক। ফুল দিয়ে সাজানো বাড়িটা এসে থামলো চক্রবর্তী বাড়ির থেকে কিছুটা দূরে। সরু গলি হয় গাড়ির দরজা পর্যন্ত আসতে পারেনি। গাড়ি থেকে নামলো। এছাড়া হাসি বিশাখার কোলে আর খুশি সোনালির করে। হঠাৎ চারপাশে কিছু গুঞ্জন কানে এলো সারিকার। ওর পাড়ার কিছু কাকিমা বলা বলি করছে, যত সব বাম্মা
মাকে ডিভোর্স দিয়েছে, সেই ডিভোর্সি মেয়েদের বাচ্চাদের ঘরে আনতে এত সব আয়োজন। ঠিক বলছো দিদি, বাপটাকে তো জেলে পাঠিয়েছে। আবার শুনেছি ওই পাড়ার দেবযানী নাকি বিয়ে করেছে ওদের বাপকে। যেই মেয়ের বর সেই মেয়ের বাচ্চাদের প্রতি এত আদিক্ষেতা মানায় না। তাও যদি মানতাম, ছেলে হয়েছে, হলো তো দুটো মেয়ে, সেই তো বাপের বাড়ির পয়সায় মেয়েদের মানুষ করবে। বাপ মায়ের অমতে পালিয়ে গেলে বিয়ে করলে কত দেমাগ ছিল সেই জমিদার চক্রবর্তী বাড়ি। আজ এই মেয়েটা সব দেমাগ ভেঙে গিয়ে দিয়েছে। কথাগুলো শুনে থমকে যায় সারিকা। সোনালি আর বিশাখা সারিকাকে বাধা দিলেও সব বাধা উপেক্ষা করে কাকিমাগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। হাসি মুখে ওদের উদ্দেশ্যে বলে, আহারে, বড্ড কষ্ট হয় তোমাদের জন্য। এটা ভেবে যে পৃথিবীতে এত মানুষ থাকতে ভগবান কেন তোমাদেরকে নির্বুদ্ধি করে পাঠালেন। আর রচনা কাকিমা, সরলা কাকিমা, তোমাদের কথা ভাবলে আমারও খারাপ লাগে। ভগবান তোমার 3-3টে করে ছেলে দিয়েছে, কিন্তু একজনের ঘরে তোমাদের ঠাঁই হলো না। ছেলের ঘরে দুমুঠো অন্ন খাওয়ার সৌভাগ্য তোমাদের ভগবান দিল না। শেষমেশ নিজেদের জমানো পুঁজি বিক্রি করে খেতে হচ্ছে। গর্জে উঠল সরলা। মুখ সামলে কথা বলবি সারিকা, ভুলে যাবি না আমরা তোর গুরুজন। আঙ্গুল উঁচিয়ে সারিকা সরলার উদ্দেশ্যে বলল, ভুলে যাবে না যারা মেয়ে হয়েছে বলে তোমরা আফসোস করেছিলে, আমি তাদের মা। তোমরা ছেলে মেয়ে জন্ম নিয়ে সুখী নও, তাই আমি আমার মেয়ে জন্ম দিলাম। এত জ্বলছে কেন তোমার? আর তোমার ওই পাশে দাঁড়িয়ে আছে মিনতি জেঠি, উনি তো ওনার জামাইয়ের পয়সায় খেয়ে পড়ে বেঁচে আসেন। তাহলে আমার মেয়ে হওয়া নিয়ে এত কষ্ট কি করে হয় ওনার? পরচর্চা করা তোমাদের স্বভাব, তোমরা সেটা ছাড়বে না জানি, কিন্তু পরবর্তীতে আমার মেয়েদের নিয়ে কিছু বলতে আসলে একটু ভেবে বলবে। সারিকা বেশ ভালো মন্দ বুঝিয়ে দিয়েছেন তার মেয়েদের গুরুত্ব। যারা এতক্ষণ মাথা উঁচু করে কথা বলছিল, তারা এখন মাথা নিচু করে রাগে গজগজ করছে। সারিকা সেটা পাত্তা না দিয়ে মেয়েদের কাছে ফিরে এলো। মাথা উঁচু করে এগিয়ে গেলেন চক্রবর্তী বাড়ির উদ্দেশ্যে। প্রায় 3 দিন পর স্নান করে ঝরঝরে লাগছে সারিকার শরীর। হাসিকে মাত্র ঘুম পাড়িয়ে খুশিকে খাওয়াচ্ছে। পদ্ম নিজের ঘর পাল্টাতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও। বোনের সঙ্গে থাকার ইচ্ছাটা তার পূরণ হয়নি। সে ছোট বলে সারিকার সাথে এখন থাকবে ওর বড় বৌদি, আবার কোনো দিন মেজো বৌদি। কি ঘুমিয়েছে মহারানীরা। খাবার প্লেট নিয়ে ঘরে ঢুকলো বিশাখা। প্লেটটা টেবিলের উপর রেখে হাসি পাশে বসলো। তোমার এই ছোট্ট মেয়ে কিন্তু বেশ দস্যি হবে, যতই 1 মিনিট 20 সেকেন্ডের ছোট হোক না কেন। হাসির থেকে বেশি ছটপট। সারিকা হাসলো। তারপর কোলে থাকা ঘুমন্ত খুশিকে হাসির পাশে শুইয়ে মাঝখানে আরও 2 ধারে দুটো কোলবালিশ দিয়ে ঘিরে ধরলো ওদেরকে। নাও, মেয়েরা ঘুমিয়েছে, এই সুযোগে দুটো খেয়ে নাও। উঠে পড়লে নাহলে আর খেতে দিবে না। খাবারের কথা শুনে নাক ছিটকায় সারিকা। আমার খেতে একটু ইচ্ছা করছে না মেজো বৌদি। বিশাখা বিছানা থেকে উঠে খাবারের প্লেটটা নিয়ে এসে সারিকার সামনে বসলো। খাবে না বললেই তো হবে না। না খেলে মানুষের শরীর মানুষ করার শক্তি কোথা থেকে আসবে? নাও, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। মা বয়সকালে মেয়ের যত্ন না নিতে পারলে এই মারূপী 2 বৌদি সারিকাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। বিশাখা যত্ন করে খাইয়ে দিয়ে পুরো প্লেট পরিষ্কার করে খায় সারিকা। তারপর প্লেটে মুখ ধুয়ে নেয়। প্লেটটা রেখে আসছি, তোমার সঙ্গে অনেক গল্প বাকি। বিশাখা রুম থেকে চলে যাওয়া 2 মিনিটের মাথায় খোলা দরজায় টোকা পড়ে, আসবো সর্দি ভাই। সারিকা দরজার দিকে তাকাতে দেখে অহনা হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার পাশেই দাঁড়িয়েছে আদিত্য আর অভিক। আরে অহনা, এসো এসো। অহনা, অভিক আর আদিত্য রুমের মধ্যে ঢোকে। অভিক দুটো চেয়ার এগিয়ে দেয় অহনা আর আদিত্যকে। তারপর নিজে গিয়ে বসে বিছানার অপর প্রান্তে হাসির পাশে। অহনা আফসোস শুরু বলে, এ বাবা, পুচকুরা ঘুমিয়ে পড়লো নাকি? এটা তো ছোট মামির জন্য, সে জানিয়ে আসতে তাহলে পুচকুরা জেগে থাকতো। আদিত্য নিজের পকেট থেকে একটা বক্স বার করে সারিকার হাতে দেয়। সারিকা কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে, কি আছে এতে? এতে আমার হাসি খুশির জন্য তাদের আঙ্কেলের দেওয়া প্রথম উপহার। সারিকা বাক্সটা খুলে দেখে দুটো রূপোর ব্রেসলেট, খুব সুন্দর ডিজাইন, আর একটাতে লেখা আসি আর অপরটাতে খুশি। এসবের কি দরকার ছিল আদিত্যবাবু? দরকার ছিল কি না ছিল না সেটা আমি বুঝবো। ওদের আঙ্কেলকে ওদেরকে এইটুকু জিনিস দিতে পারে না? অন্নপ্রাশনে আগে শুনেছি স্বর্ণের জিনিস পড়াতে নেই, তাই রূপোর জিনিস আনলাম ওদের জন্য। আপনার কিন্তু অন্য কিছু উপহার দেওয়ার কথা ছিল ওদেরকে আদিত্যবাবু। আদিত্য বুঝে যায় সারিকা আবার ওর বিয়ের প্রসঙ্গ তুলতে চাইছে। এই মেয়েটা এমন কেন? ও কি বোঝে না আদিত্যের মনের অনুভূতি নাকি অন্য কিছু চাই? মনে মনে কথাটা ভেবে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। বলছি সারিকা, আপনি এখন ঠিক আছেন তো? খুব বেশি পেন হয় না তো? সারিকা তীক্ষ্ণ দৃষ্টিতে আদিত্যর চোখের দিকে তাকায়। আদিত্য আর সারিকা চোখাচোখি হতে আদিত্য ইতস্তত বোধ করতে লাগলো। সেটা দেখে সারিকা খুব জোরে হেসে ফেললেন। তারপর অহনার উদ্দেশ্যে বললেন, জানো অহনা, আমার এখন 2টো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। সেই 2টো গুরুত্বপূর্ণ কাজ কি দিদিভাই? কটা মাস যাক, আগে আমি ভালোভাবে সুস্থ হয়ে যাই, তারপর একটা কাজ খুঁজতে হবে, এটা প্রথম। সারিকার কথা অবাক হয় আদিত্য। আপনার কাজ? আদিত্য হাত দেখিয়ে থামিয়ে দিল সারিকা। আমার কথাটা আগে শেষ করতে দিন। হ্যাঁ, অহনা, আর দ্বিতীয় কাজটা?
একটা মেয়ে খুঁজতে হবে। তোমার দাদার তো বয়স কম হলো না, এবার ধরে বেঁধে বিয়েটা দিতেই হবে। অহনা চকিত আদিত্যর দিকে তাকালো। আদিত্য বোনের চোখের ভাষা বোঝে, হালকা করে ঘাড় নেড়ে অহনাকে বেফাস কিছু বলা থেকে সাবধান করলো। অহনা একটা দীর্ঘশ্বাস ফেলল। অনেক বলেছি গো, কোনো লাভ হয়নি, এবার লাভ হবে, ওনার বিয়ে আমি দেবই। সারিকার কথায় একটা জেদ লক্ষ্য করলো আদিত্য। মেয়েটা বুঝতে পারছে না এই প্রসঙ্গ এখনই থামানোর একমাত্র উপায় হবে এখান থেকে চলে যাওয়া। সেটাই ঠিক করলো আদিত্য। বলছি সারিকা, এবার আমাদের যেতে হবে, আপনি রেস্ট নিন, আমার আবার অন্য একদিন আসবো হাসি খুশিকে দেখতে। কথাটা বলে আদিত্য চেয়ার থেকে উঠল। তারপর অহনাকে নিয়ে সারিকা বিদায় জানিয়ে চলে যেত। অভি পিছন পিছন যেতে সারিকা থামায় ওকে। ভাই দাঁড়াও একবার, বল, একটা মেয়ে দেখতো আদিত্যবাবুর জন্য। তোর মাথায় ঠিক কী চলছে সর্দি? অনেক কিছু, এখন সেটা বলছি সেটা কর। অভিজ্ঞার কিছু না বলে রুম থেকে চলে যায়। সারিকা দীর্ঘশ্বাস পেলে বলে, আমি সবই বুঝি, এতটা অবুঝ নই। যেই আমি আপনার জীবনে এই 14 বছরের সুখ কেড়ে নিয়েছি, সেই আমি আবার আপনার জীবন নতুন করে সাজিয়ে দেব। আমি আপনার ভবিষ্যৎ নই আদিত্যবাবু, তবে আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার কারিগরি ভূমিকাটা পালন করব আমি। হাসলো সারিকা। আদিত্য সে শুধু ভালো একজন বন্ধু মনে করে। বিপদে আপদে এই 5 মাসে আদিত্যকে সবসময় পাশে পেয়েছে। ও আদিত্যের অনুভূতি বোঝে, কিন্তু সেটা আদিত্যকে বুঝতে দেওয়া যায় না। শরীরের খানিকটা ক্লান্তি অনুভব করে সারিকা বিছানায় আতশোয়া হয়ে মেয়েদের কপালে স্নেহ চুম্বন এঁকে দেয়। তারপর কাকবেচা কাঁথায় পরিবর্তে শুকনো কাঁথা মিলে হাসি খুশিকে ধীরে ধীরে শুইয়ে বালিশে ঘেরা দিয়ে নিজের পাশে শুইয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ক্লান্তিটা ঘুম হয়ে নেমে আসে সারিকার চোখে। তুমি সর্দি ভাইকে কেন তোমার মনের কথা বলছো না দাদাভাই? সন্ধেবেলা 2 ভাই বোন বসেছে 2 কাপ চা আর মুড়ি নিয়ে আড্ডা দিতে। তখনই অহনা আদিত্যকে প্রশ্নটা করে। 14 বছর আগে যাকে হারিয়েছিলাম, এখন আবার নতুন করে পেয়ে তাকে হারাতে পারবো না আমি। থাকি না বাকিটা জীবন সারিকার বন্ধু হয়ে? ক্ষতি কি? ক্ষতি কিছুই না দাদাভাই। তবে তোমার বয়সকালে কে দেখবে তোমাকে? এভাবে সারা জীবন থাকা যায় না। একটা সময় ঠিকই জীবনসঙ্গীর প্রয়োজন হবে নিজের মনের কথাগুলো শেয়ার করার জন্য। এত ভাবিস না তো অহনা, কাল সকালে সাহিত্য এসেছে, এনজয় কর। আদিত্য আর বসলো না অহনার সাথে। বসার ঘর থেকে সোজা নিজের ঘরে চলে গেল। আলমারি খুলে ভেতর থেকে একটা ছোট্ট ফ্রেম বের করে আনলো। এটা সারিকার ছবি। 17 বছর বয়সী সারিকাকে একটা ছবি, যেটা ওকে দেখানোর আগে দেখানো হয়েছিল। ছবিতে রং উজ্জ্বলতা কমে গেল। আদিত্য ওটা যত্ন সহকারে রেখে দিয়েছে। আপনি নিজের মতো করে বাঁচুন, আমি বন্ধুর মতো সবসময় আপনার পাশে থাকবো। দেবপর্ণা মুখ চাপা দিয়ে ঢুকলো সংশোধনাগারে। কারাগারের সামনে দাঁড়াতে দেবযানী এগিয়ে এলো। পরনে তার সাদা নীল পাড় শাড়ি। কেন এসেছিস তুই এখানে মেজদি, মজা দেখতে? দেবপর্ণা গ্রিলের ফাঁক দিয়ে দেবযানীকার হাত রাখলো। কেমন আছিস বোন? আমি ভালো নই দিদি, এরা আমাকে খুব খাটায়। চিন্তা করিস না, আমি তোকে এখান থেকে বের করার চেষ্টা করছি। তোকে একটা খবর দিতে এলাম। কী খবর? সারিকার যমজ মেয়ে হয়েছে। দেবযানীর মুখটা মলিন হয়ে গেল। হয়তো এই কমার্সে একটু হলেও অনুশোচনা হয়েছে ওর। নিজের পেটের উপর হাত রেখে ডুকরে কেঁদে উঠল। শুধুমাত্র সারিকার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি আমার সন্তান নষ্ট করে আবিরের সাথে সম্পর্কে গেছি, আর সারিকা সুখে আছে সন্তান নিয়ে, আর আমি জেলে পচে মরছি। না হলে তো আজ আমার একটা সুন্দর সংসার থাকার কথা। এইসব করার আগে ভাবা উচিত ছিল তোর। নিজের পায়ে নিজের কুড়োল মেরে এবার খেলা বস। আজ তোর সাথে আমিও শাস্তি পেয়েছি। আজ 3 মাস হলো বাপের বাড়িতে বসে আছি। সৌভিক হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করবে না। মেয়েদের সামলাতে সামলাতে কেটে গেছে আরও একটা বছর। বদলেছে অনেক কিছু। সারিকা অনেক চেষ্টায় 10,000 টাকার বেতনে একটা বেসরকারি কোম্পানিতে জয়েন করছে মাস 3। ঝাড়গ্রামের এই অফিসটা। 8 ঘন্টা ধরে ডিউটি করতে হয় সারিকাকে। সেই সময় হাসি খুশিকে দেখে রাখেন চক্রবর্তী বাড়ির প্রত্যেকে। হাসি নিজের পায়ে ভর দিয়ে কোনো সাপোর্ট ছাড়াই হাঁটতে শিখেছে, আর খুশি এক পা করে ফেলে। আধো বলিতে মা ডাকে সারিকার মন তখন আনন্দে ভরে যায়। মায়ের অফিস টাইম বাদে মেয়েরা মাকে কাছছাড়া করে না। সারিকা ফেরার সময় 2 মেয়ে অপেক্ষা করে থাকে বাড়ির উঠোনে। মা এলে খুশিতে ঢলে ঢলে হেঁটে যায় মায়ের কাছে, চলে যায়। হাসি হাঁটতে না পারলেও হামাগুড়ি দিয়ে খুশির থেকে আগে চলে যায়। আজ 2 মেয়ে মায়ের জন্য অপেক্ষা করছে। দরজা দিয়ে মাকে ঢুকতে দেখে ছুটতে যায় ওরা, কিন্তু পেছনে আদিত্যকে দেখে তারা মায়ের কোলে ওঠে না, ছুটতে আদিত্যর কোলে ওঠে। আদিত্য 2 মেয়েরই ভীষণ পছন্দ একজন মানুষ, তবে খুশি হয়েছে মা নেওয়াটা। ও সারিকার কোলে ওঠে, কথা বলতে শেখায়। প্রথম মায়ের দেখে দেখে আদিত্য দেখার চেষ্টা করতো। দুজনে কিন্তু মায়ের বকুনি খেয়ে আঙ্কেল বলে থাকে। থটলেট। হাসি হাত বাড়িয়ে দেয় আদিত্যর দিকে। আদিত্য প্যাকেট থেকে 3টে চকলেট বার করে দুজনকে দেয়, আর একটা সারিকাকে। জানিস হাসি খুশি, তোরা যখন তোর মায়ের পেটে ছিলি, তোদের মা তোদের নাম করে রোজ আমার থেকে 2টো করে চকলেট নিত। 4টে দাঁত বের করে হেসে দিল হাসি আর খুশি। হাসি আদিত্যর উদ্দেশ্যে বলল, মা পতা বকে, পুরো কথা বলতে না পারলেও সবাই বোঝে এই 2 পাকনা বুড়ি। তবে রে, এখন মা পচা হয়ে গেল, তোরা তোদের আঙ্কেল পেলে মায়ের নামে বদনাম করিস। সারিকা আর আদিত্য দুজনে উঠোনে
গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে এলো অহনা আর দেবপর্ণা। অহনা এই বাড়ির বউ হয়ে এসেছে 8 মাসের মতো হয়ে গেল। দেবপর্ণা ফিরে এসেছে অভিকের বিয়ের সময়। নিজের ভুল বুঝতে পারায় সৌভিক নিজে গিয়ে ফিরিয়ে এনেছে। দাদাভাই তুমি কখন এলে? চলো ভিতরে চলো। হাসি আমার কাছে এসো। ছোট মিমি। হাসি লাফিয়ে অহনার কাছে চলে যায়। সারিকাও খুশিকে কোল থেকে নামায়। তোমার আঙ্কেলের সাথে গল্প করো, মা চেঞ্জ করে আসছে। শাড়ি পাল্টে কুর্তি পরে নেয় সারিকা। মেয়েদের মানুষ করতে করতে আগের থেকে সামান্য রোগা হয়ে গেলেও সৌন্দর্য কমেনি। বয়স প্রায় 33 হলো, দেখে বোঝা যায় না। আয়নার সামনে দাঁড়ায়ও। হেরে গেলে চলবে না তোকে সারিকা। এখনও মেয়েদেরকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, অনেক স্ট্রং থাকতে হবে। আদিত্যের মতো একজন বন্ধুকে তুই পেয়েছিস, এটা অনেক বড় পাওনা তোর। প্রতিদিন সারিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলে। এটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। তারপর মোবাইল চার্জে বসিয়ে নিচে যায় সারিকা। আপনার কাজ কেমন চলছে সারিকা? প্রশ্ন আদিত্য করে চায়ের কাপে চুমুক দিতে দিতে। হাসি আর খুশিকে সোফায় আদিত্যর পাশে বসে চায়ের ট্রেটা নিয়ে খেলছে। ভালোই চলছে। চায়ের কাপটা টেবিলের উপর রাখলো আদিত্য। আপনার জন্য একটা সারপ্রাইজ এসেছে। সারিকা ভুরু কুচকে তাকালো। সারপ্রাইজ? হ্যাঁ, রূপম গুহকে খুনের দায়ে আবির আর দেবযানীর কারাবাসের মেয়াদ বাড়ানো হয়েছে। সারিকা ভীষণ পরিমাণ অবাক হন। কবে এই খুন নিয়ে তদন্ত শুরু হলো আর কবেই বা কোর্ট রায় দিল ভেবে আরও বিস্মিত হয়। আপনি যে রূপমদার খুনের কেসটা লড়েছিলেন সেটা একবারও বলেননি তো? আমি কি করে বলবো? আমি তো নিজেই জানতাম না। আজ অন্য কারণে কোর্টে গিয়ে আবিরবাবুকে দেখলাম, তখন একজন জিজ্ঞাসা করে সবটা জানতে পারলাম। এই কেসটা আমি পাইনি, পেয়েছিল আমার কলিগ ইন্দ্রাণী বসু। কেসটা রিওপেন কে করেছিল? রূপম গুহর দিদি সাবিত্রী। উনি ওনার হাজব্যান্ডের সাথে আমেরিকায় সেটেল, মাসখানেক আগে ফিরেছে। ভাইয়ের রুম সার্চ করে কিছু সন্দেহজনক পেয়েছে এই কেস রিওপেন করতে। আপনার কলিগ মানে সাবিত্রী দিদির উকিল আপনাকে এই কেসের বিষয়ে ডিটেলস কিছু বলেনি? হ্যাঁ, পোস্টমর্টমের রিপোর্ট ফেক ছিল, কিছু টাকার বিনিময়ে ডাক্তার রিপোর্টটা বদলে দিছে। আসলে রিপোর্টটা ইন্দ্রাণী সংগ্রহ করে ওই ডাক্তারের নার্সেস থেকে। সেখানে স্পষ্ট লেখা ছিল রূপম গুহর মৃত্যুর পয়জনের কারণে হয়েছে। ওনার পেটে একটা বিষাক্ত সাপের বিষ পাওয়া গেছিল। আতকে উঠে সারিকা। আবির ও দেবযানী সাথে মিলে এত বড় খুনটা করেছে সেটা ভেবে একটা দীর্ঘশ্বাস আসে। তার মানে গলায় দড়ি দেওয়াটা একটা আইওয়াস। কি সাংঘাতিক খেলা খেলেছে দুজন। ভাগ্যিস আমি চলে এসলাম, না হলে হয়তো ওরা আমাকে। আদিত্য সারিকার মুখটা চেপে ধরে। সারিকা অবাক নয়নে তাকায়। এরকম কথা যেন আমি আর দ্বিতীয়বার না শুনি সারিকা আপনার মুখ থেকে। সারিকা নিজের হাত দিয়ে আদিত্যের হাতটা সরায় ওর মুখের উপর থেকে। বলবো না, তবে আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। আদিত্য ভুরু কুচকে সারিকার মতিগতি বোঝার চেষ্টা করে। অনেক কষ্ট করে ও সারিকার মাথা থেকে ওর বিয়ের ভূত নামাতে সক্ষম হয়েছে। যদিও মাস 6 লেগে গিয়েছিল সারিকাকে বোঝাতে, তাই তারপর থেকে সারিকা কী রিকোয়েস্ট করবে বলতেই ভয় লাগে আদিত্যর। আদিত্যর এমন জীব চেহারা দেখে হো হো করে হেসে ওঠে। আপনাকে বিয়ে করতে বলবো না, শুধু ডিনার করে যেতে বলবো। আদিত্যর বুক থেকে যেন বড় একটা পাথর নেমে গেল। হাত দুই উঁচু করে ঘড়ির দিকে তাকালো ও। কিন্তু আমার যে সন্ধ্যাবেলা কাজ আছে। কোনো কাজ নেই তোমার, জানি আমি। চুপচাপ বসবে তুমি, মেজদিদি রান্না বসেছি। কথাটা বলতে বলতে বসার ঘরে ঢুকো অহনা। হাতে তার দুটো বাটি, বাটিগুলো রাখলো অহনা টেবিলের উপর। দাদাভাই তোমার ফেভারিট চিকেন মিক্স রোল। শোনে না অহনা, ডিনার করার একদম সময় হবে না রে। তোমার মেয়ে? কথাটা বলতে গিয়েও সারিকা থেমে যায় অহনা। বোকার মতো হেসে ফেলে। মানে তোমার হাসি খুশি, কিন্তু তোমাকে যেতে দিবে না আজকে। আদিত্য একবার হাসি খুশির দিকে তাকালো। ওরা কিছু বুঝলো কি না কে জানে, তবুও ঘাড় নেড়ে ওদের ছোট্ট মিমি কিছু বোঝালো। দেখলে তো দাদাভাই, ওরা কিন্তু এটাই চায়। কী মহাবিপদে ফেললি বলতো? আমার আজ সন্ধেবেলা ইন্দ্রাণীর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। ওইসব শুনবো না, তুমি ইন্দ্রাণীর সাথে পরে দেখা করে নিও। আর অহনা আর দাঁড়ালো না বসার ঘরে। শাড়ির আঁচলে কোমর গুছতে গুছতে চলে গেল। এই সন্ধ্যাবেলা আপনার কলিগের সাথে দেখা করতে যাবেন? হ্যাঁ, কি করে বলুন তো? ও না তো খুব ব্যস্ত একটা কেস নিয়ে এই সন্ধ্যাবেলায় ডেকেছে। বিবাহিত কলিগ? না, তবে। কথাটা বলতে গিয়েও সারিকার দিকে তাকিয়ে থমকে যায় আদিত্য। সারিকার চোখগুলো বড্ড অচেনা লাগছে। একটা হিংসা আর একরাশ ফুটে উঠছে যেন ওর চোখে। আদিত্য এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। এটাই সঠিক সময় সারিকার মনটা খতিয়ে দেখার। 28 বছরের একটা মেয়ে, খুব লড়াকু, জানে এমন একটা কেস নেই যে ও জেতেনি। খুব ভালো মেয়ে, বিয়ে না করলেও খুব সংসারী একটা মেয়ে, একদম ওয়াইফ মেটেরিয়াল। ও এর থেকে বেশি কিছু বলে না সারিকাকে। খানিকক্ষণ থম মেরে বসে থাকে আদিত্য সারিকার গতিবিধি বোঝার চেষ্টা করে। হঠাৎ হাসি কেঁদে ওঠে। সারিকা তাড়াহুড়ো করে মেয়ের কাছে যাওয়ার জন্য উঠতে গেলে মেঝেতে পা রাখায় পা স্লিপকে আদিত্যর কোলে। ঘটনার আকস্মিকতায় দুজনে হকচকিয়ে যায়। কিছুক্ষণ পর সমস্ত জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এইদিকে মাকে পড়ে থাকতে দেখে হাসির সাথে সাথে খুশিও কাঁদতে শুরু করতে হয়। সম্বিত ফিরে আসে দুজনে। তৎক্ষণাৎ সারিকা উঠে গিয়ে মেয়েদের সামলাতে ব্যস্ত।
সন্ধে 8টা বাজে। সারিকা ডাইনিং টেবিলে 2 মেয়েকে বসে ভাত খাওয়াচ্ছে। আদিত্য এখন সারিকার বাবা মার ঘরে। সারিকার বাবা জরুরি তলবে এই ঘরে বসে আছে। আদিত্য, বাবা, তোমাকে আমি কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। সারিকার বাবার কথা জড়তা লক্ষ্য করে আদিত্য আশ্বাস দেয় ওনাকে, এত জড়তা রাখবেন না, বলুন না কি বলবেন। আজ থেকে 15 বছর আগে তোমার যে সম্মানটা এই বাড়িতে হয়েছিল তার জন্য আমরা লজ্জিত, তবু বলছে আমার মেয়েটাকে বিয়ে করবে বাবা। আদিত্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, স্ত্রীর দৃষ্টিতে মাটির দিকে চেয়ে আছে। সারিকার বাবা মাথা নিচু করে আছে। মেয়েটার বয়স বা কত, পুরো জীবনটা পড়ে আছে, তাই মেয়ে আর নাতনিদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি বাবা। তোমার কাছে আমার অনুরোধ রইল, একবার ভেবে দেখো। কিছু পড়ার শব্দে সবাই ঘুরে তাকালো দরজার দিকে। স্থির হয়েছে দাঁড়িয়ে আছে সারিকা। সারিকা, মা কেঁপে ওঠে। সারা তুই? সারিকা ধীর গতিতে ঘরে ঢুকলো। এতটাই বোঝা হয়ে গেছে বাবা আমরা তোমাদের কাছে? আমি তো আমার সামর্থ্য মতো উপার্জন করছি, বলো, তারপর তোমরা আমাকে আবার বিয়ে দিতে চাইছো? দেখ মা, তুই ভুল বুঝছিস। পাড়া প্রতিবেশী কুমন্তব্য আর তোদের ভবিষ্যতের কথা ভেবে হাত দেখিয়ে বাবাকে চুপ করে দেয় সারিকা। চোখের মধ্যে একরাশ অভিমান নিয়ে বলে, আমি আমার মেয়েদের নিয়ে চলে যাব বাবা, আর তোমাদের পাড়া প্রতিবেশীর কুমন্তব্য শুনতে হবে না। সারিকা আর এক মুহূর্ত দাঁড়ায় না। সারিকার পিছন পিছন ওর মাও ছুটে। সারিকার বাবা ধপ করে বিছানায় বসে পড়ে। আদিত্য ধরে ওনাকে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম কাকাবাবু। সারিকার আত্মসম্মান খুব বেশি। আমি ওনাকে বিয়ে করতে চাইলে ভাববে আমি ওনাকে দয়া খুঁজি। তাই যতদিন না উনি নিজের থেকে বিয়েটা করতে চাইছেন ততদিন এই প্রসঙ্গে কোনো কথা না বলাই ভালো। আদিত্য বেরিয়ে যায় ঘর থেকে। নিচে নামতে দেখে সারিকা মেয়েদের সঙ্গে হেসে হেসে খেলা করছে। আদিত্য সামনে গিয়ে দাঁড়ায়। আদিত্যকে দেখে না দেখার ভান করে সারিকা, ওদের খাইয়ে দিচ্ছেন? এবার কি ওদের ঘুমানোর সময়? সারিকা এরকম আলগা কথায় আদিত্য ঘাবড়ে যায়। তাহলে কি সারিকা ওকে ভুল বুঝলো? এটা ভেবে আটকে ওঠে। আপনার সাথে আমার কিছু কথা আছে সারিকা। আদিত্যর দিকে না দেখে সারিকা বলে, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই আদিত্যবাবু, তুমি আমায় ভুল বুঝছো সারিকা। সারিকা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আদিত্যর দিকে। তুমি নয়, আপনি। অতিরিক্ত চিন্তায় সারিকার তুমি সম্বোধন করে বসেছে আদিত্য। ওর মনের মধ্যে তো সারিকা তুমিতেই সীমাবদ্ধ। নিজের ভুল সংশোধন কর বলে বিশ্বাস করুন। আমি বিয়ে? আদিত্য কথাটা সম্পূর্ণ করার আগে সারিকা বলে, বৌদিরা মনে হয় রাতের খাবার পরিবেশন করে দিয়েছে, চলুন ডিনারটা করে নেবেন। অন্তর্দহন 3য় পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্রথম পর্বগুলো পড়বেন, অবশ্যই ভালো লাগবে।